স্বাগত নিউজ 24 সকাল 10টার সংবাদে সাথে আছি আমি আরিফা হোসেন। শুরুতেই মার্কিন নির্বাচন প্রসঙ্গ। মার্কিন নির্বাচনকে ঘিরে টান টান উত্তেজনা বিরাজ করছে। এখনো প্রকাশ হয়নি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল, তবে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে অনেকটা এগিয়ে রয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। জয়ের জন্য নির্ধারিত 270 ইলেকটোরাল ভোটের মধ্যে এখন পর্যন্ত বাইডেন পেয়েছেন 264 ভোট, অন্যদিকে ট্রাম্প পেয়েছেন 214টি। ব্যাটল গ্রাউন্ড নেভাডায় 6টি ভোট পেলেই ম্যাজিক স্কোর ছুঁয়ে ফেলবেন বাইডেন। তবে এরই মধ্যে 4টি অঙ্গরাজ্যে ভোটে কারচুপির অভিযোগ তুলে আদালতে মামলা করেছেন ট্রাম্প শিবির। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। মধ্যে শেষ হয়েছে প্রায় সবগুলো মার্কিন রাজ্যের ভোট গণনা ও ফলাফল প্রদান। বাকি রয়েছে সুইং স্টেটের গণনা। ব্যাটল গ্রাউন্ড রাজ্য মিশিগানে 16টি ইলেকটোরাল ভোট জিতে নিয়েছেন জো বাইডেন। শুধুমাত্র নেভাডা অঙ্গরাজ্যে 6টি ভোট পেয়ে গেলেই তিনি পাবেন চূড়ান্ত বিজয়। ফলে তুমুল হাড্ডাহাড্ডি এ লড়াইয়ে এই নেভাডার জয় পরাজয়ের উপরেই নির্ভর করছে 46তম মার্কিন প্রেসিডেন্টের ভবিষ্যৎ। চূড়ান্ত ফল প্রকাশ না হলেও এরই মধ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে দিয়েছেন ডেমোক্রেট প্রার্থী। তিনি জানান তার জয় অনেকটাই সুনিশ্চিত। এই জয় হবে মার্কিন যুক্তরাষ্ট্রের। রানিং মেট কামালা হ্যারিসকে সঙ্গে নিয়ে দেয়া ভাষণে ঐক্যবদ্ধ জাতি গড়ার অঙ্গীকার করেছেন বাইডেন। তবে এরই মধ্যে পেনসিলভেনিয়া, উইসকনসিন, মিশিগান ও জর্জিয়াতে ভোটে কারচুপির অভিযোগ তুলে মামলা করেছে ট্রাম্প শিবির। উইসকনসিনে পুনরায় ভোট গণনার আবেদন জানিয়েছে রিপাবলিকান দল। এদিকে এবারের নির্বাচনে একটা ভোটও যেন গণনার বাইরে না যায় সেই দাবিতে নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, পেনসিলভেনিয়া সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ। নিবিড় আমিন, নিউজ 24। যুক্তরাষ্ট্রের নির্বাচনের সর্বশেষ খবর জানাতে নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা রহমান। সুলতানা, চরম নাটকীয়তা জন্ম দিয়েছে কিন্তু এই যুক্তরাষ্ট্রের এবারে নির্বাচন। তো সুইং স্টেটগুলোর ফলাফলের দিকে তাকিয়ে আছে দুই প্রার্থী, তো কে হচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট? আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ওয়াশিংটন স্কোয়ারে, নিউ ইয়র্কের। এবং এখানে বিক্ষোভকারীরা, কয়েকশো বিক্ষোভকারী এখানে বিক্ষোভ করছেন। তাদের একটাই দাবি, প্রতিটি ভোট গণনায় আনতে হবে এবং সেটাই আসলে জনগণ যেই ব্যালটের মাধ্যমে তাদের যে রায় দিয়েছে, সেটি মেইল ব্যালট হোক, ডাক থেকে ভোট হোক বা সরাসরি ভোট হোক, প্রতিটি ভোট তারা গণনায়। এরকম অবস্থা কিন্তু শুধুমাত্র নিউ ইয়র্কে যে তা নয়, অন্যান্য স্টেটেও বিক্ষোভকারীরা বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন। তাদের একটাই দাবি, প্রতিটি ভোট গণনায় আনতে হবে। সেজন্য তারা আসলে এই বিক্ষোভ, এই আন্দোলন তাদের অব্যাহত রেখে যাবেন। নির্বাচনের ফলাফল কবে নাগাদ পাওয়া যেতে পারে সেটি নিয়ে অনিশ্চয়তা, অনেক নাটকীয়তা। কিন্তু এখন যে বিক্ষোভকারীরা যে রাস্তায় নেমে এসেছে, এটি অনেকখানি সংশয়ে ফেলেছে অনেককে। সুলতান, আপনাকে ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের নির্বাচনের সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সুলতানা রহমান। চূড়ান্ত ফলাফলের খুব কাছাকাছি এসে যেন থমকে গেছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জয় পরাজয় নির্ধারকের কাঁটা, যে কারণে ট্রাম্প ও বাইডেন কারো জয়ের দড়ি অল্পের জন্য তীরে ভেড়ানো যাচ্ছে না। স্পষ্ট হচ্ছে না কে হচ্ছেন 46তম মার্কিন প্রেসিডেন্ট। তাই এই নিয়ে তৈরি হয়েছে আইনি লড়াইয়ের সম্ভাবনা। সেখানে রিপাবলিকান ও ডেমোক্রেটিক দুই দলের আইনজীবীরা তৈরি বলে জানা গেছে। আসমাতুলের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনায় চলছে টান টান উত্তেজনা। কারণ এখন পর্যন্ত ফলাফলের যে পরিসংখ্যান, তাতে কে জিতবে তা নিয়েও কোনো ভবিষ্যৎবাণী করা কঠিন হয়ে পড়েছে। ভোট শতাংশের বিচারে ধারণা করা হয়েছিল ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেন এগিয়ে থাকবেন। তবে দেশজুড়ে ভোট শতাংশে অনেক এগিয়ে থাকার চেয়ে বরং কম ব্যবধানে এক একটি রাজ্য জয় করে ইলেকটোরাল ভোটের সংখ্যাটা বড় করাই মার্কিন নির্বাচনে বেশি গুরুত্বপূর্ণ।
এর জন্য ফলাফল প্রকাশে বাকি কয়েকটি সুইং স্টেটগুলোর দিকেই নজর সবার। এইসব অঙ্গরাজ্যে ফলাফল প্রকাশ আরও কয়েকদিন পর্যন্ত গড়াতে পারে, কারণ মেইল বা ডাকযোগে আসা ভোট গণনায় কিছুটা সময় লাগতে পারে। সময় লাগলেও নির্বাচনী ফল কেমন হবে তা নিয়ে চলছে চুলছেড়া বিশ্লেষণ। যেই জিতুক, জয়ের ব্যবধান যে খুব বেশি হবে না তা আঁচ করা যাচ্ছে সহজেই। ফলাফলের পার্থক্য যদি নগণ্য বা এক হয়ে যায়, তাতেও অবাক হবার কিছু থাকবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। আর তাহলে কাকে কিভাবে জয়ী ঘোষণা করা হবে সে বিষয়টিও চলে আসছে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজনীয় 270টি ইলেকটোরাল কলেজ ভোট যদি কোনো প্রার্থী না পায়, তাহলে সংবিধানের দ্বাদশ সংশোধনী অনুযায়ী হাউস অব রিপ্রেজেন্টেটিভস বা প্রতিনিধি পরিষদ প্রেসিডেন্ট নির্বাচন করবে, আর ভাইস প্রেসিডেন্ট বাছাই করবে পার্লামেন্টের উচ্চ কক্ষ বা সিনেট। যুক্তরাষ্ট্রের ইতিহাসে 1824 সালে একবার এককভাবে 270টি ইলেকটোরাল ভোট পেতে ব্যর্থ হয়েছিলেন প্রার্থীরা। সে সময় ইলেকটোরাল ভোটগুলো 4 জন প্রার্থীর মধ্যে ভাগ হয়ে গেছিল। তবে উভয় দলই যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছেন। এরই মধ্যে রিপাবলিকান ও ডেমোক্রেটিক দল বেশ কয়েকজন আইনজীবী ঠিক করে রেখেছেন। স্ট্যানফোর্ড MIT হেলদি ইলেকশন প্রজেক্টের তথ্য বলছে, এরই মধ্যে নির্বাচন বিষয়ে কয়েকশোটি মামলা দায়ের করা হয়েছে, আর এগুলো করা হয়েছে রিপাবলিকান ও ডেমোক্রেট দু দলের পক্ষ থেকেই। আসমাতুলি, নিউজ 24। 3 নভেম্বরের নির্বাচনে শুধু প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টই নির্বাচিত হচ্ছেন না, তাদের সাথে ব্যালটে অঙ্গরাজ্যগুলোর বিভিন্ন পদে লড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত 4 প্রতিনিধি। এরই মধ্যে জয় পেয়েছেন নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্য থেকে আবুল বি খান ও জর্জিয়ার স্টেট সিনেটর শেখ রহমান। এছাড়া পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের অডিটর জেনারেল পদপ্রার্থী ডক্টর নিনা আহমেদও জয়ের পথে রয়েছেন বলে জানা গেছে। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা। যুক্তরাষ্ট্রের 59তম নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত 4 প্রতিনিধি ও প্রতিদ্বন্দ্বিতাও করছেন। এর মধ্যে নিউ হ্যাম্পশায়ারের অঙ্গরাজ থেকে বিপুল ভোটের ব্যবধানে হাউস অব রিপ্রেজেন্টেটিভ নির্বাচিত হয়েছেন আবুল বি খান। এ নিয়ে টানা 4 বার নির্বাচিত হলেন পিরোজপুরের সন্তান এই রিপাবলিকান নেতা। ব্যাটল গ্রাউন্ড স্টেটগুলো নিয়ে আমরা অপেক্ষা করছি, দেখছি এক একটা কাউন্টের সময় এক একটা পার্সেন্টেজে এক একজন উপরে আছেন আর একজন নিচে আছেন। এখনো কোনো কিছুই বলা যাচ্ছে না, আমি বলতে পারবো না বা কেউ বলতে পারবো না যে কে জিতবে। এখনো কোনো কিছুই বলা উচিত না বা বলা যাবে না। দ্বিতীয় মেয়াদের জন্য জর্জিয়া স্টেট সিনেটর হিসেবে ডিস্ট্রিক্ট 5 বিজয়ী হলেন বাংলাদেশি শেখ রহমান। মঙ্গলবার সন্ধ্যার পর তাকে বিজয়ী ঘোষণা করেছে জর্জিয়া নির্বাচন বোর্ড। ডেমোক্রেট এই নেতার বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকলেও আনুষ্ঠানিকতার জন্য অপেক্ষা করতে হবে তাকে। কিশোরগঞ্জের সন্তানের এই বিজয়ে উৎফুল্ল প্রবাসীরা। আমি যে কাউন্টিতে এখানেও এজ অফ গত 1 ঘন্টা আগে পর্যন্ত 80,000 ভোট আমাদের কম্পিউটারে যেটা অ্যাডভান্স মেলিং বোর্ড ছিল আসছে, ওটাকে এরর আসছে। সো কালকে সকালে আবার এই ভোটগুলি কাউন্ট হবে। সো ইটস হিউজ। আমি অপটিমিস্টিক যে জর্জিয়াতে এখনো বাইডেনের জেতার সম্ভাবনা খুবই বেশি। এছাড়া আরো 2 জনের মধ্যে পেনসিলভেনিয়া স্টেটের অডিটর জেনারেল পদের জন্য লড়ছেন ডেমোক্রেট নেতা ডক্টর নিনা আহমেদ। তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার উপদেষ্টা ছিলেন। তিনিও জয়ের পথে রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম সূত্রগুলো। তবে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ডোনা ইমাম টেক্সাসের অস্টিন থেকে গঠিত কংগ্রেসিয়াল ডিস্ট্রিক্ট 31 থেকে প্রার্থী হিসেবে দাঁড়ালেও এবারের নির্বাচনে হেরে গেছেন তিনি। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। মার্কিন নির্বাচনের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হচ্ছেন ক্যানসাসের ডেমোক্রেটিক পার্টি নেতা রেহাম রেজা। জনাব রেজা, আপনাকে স্বাগত। আপনার কাছে জানতে চাইব যে মার্কিন নির্বাচনের বর্তমান যে অবস্থা, কি মনে হচ্ছে শেষ পর্যন্ত কে যাচ্ছেন হোয়াইট হাউসে? ধন্যবাদ। ভেরি টাইট রেস এন্ড টু ক্লোজ টু কল। আপনারা জানেন যে এই পর্যন্ত ডেমোক্রেটিক পার্টির ক্যান্ডিডেট জো বাইডেন 264 ইলেকট্রাল ভোট এগিয়ে আছেন এবং তার প্রতিদ্বন্দ্বী বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 213। সো ডেমোক্রেট অনলি নিড 6 ইলেকট্রাল ভোট। আপনারা দেখেছেন যে পোলিং এর নেভাডাতে অলমোস্ট 86% ভোট কাউন্ট হয়ে গেছে। আমরা যদি নেভাডাতে আমরা দেখতে পাচ্ছি যে এই 6 ইলেকট্রাল ভোট যাবে জো বাইডেনের পক্ষে। সো দ্যাট মিনস আমেরিকা 46তম প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছে ডেমোক্রেটিক পার্টি জো বাইডেন। সো দেয়ার ইজ নো চান্স যে আপনার রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প এবার প্রেসিডেন্ট নির্বাচিত হবে।
ইভেন পেনসিলভেনিয়াতে যদি ডোনাল্ড ট্রাম্প পায় তারপরও কিন্তু তার কোনো চান্স নেই, এবং জর্জিয়া অনেক টাই, এখনো পর্যন্ত 86% ভোট কাউন্ট হচ্ছে, এবং আজকে না হলেও কালকের ভিতরে আমরা জানতে পারবো। দের ইজ এ চান্স যে জর্জিয়ায় যে ইলেকট্রাল ভোট আছে সেই ভোট এমনও হতে পারে যে সেটার জো বাইডেনের আমাদের ডেমোক্রেটিক ইলেকট্রাল ভোট হিসেবে কাউন্ট হতে পারে। সো আমরা মোটামুটি যারা আছি আমেরিকাতে, বাংলাদেশি আমেরিকান এবং ডেমোক্রেটিক পার্টি, আমরা আশাবাদী যে আমেরিকার নির্বাচনে এবার ডেমোক্রেট জয় হচ্ছে এবং হোয়াইট হাউস আমরা দখল করার জন্য সামনের দিকে এগোচ্ছি। এবার ওভাল অফিসে ডেমোক্রেট থাকবে বলে আমরা দৃঢ় বিশ্বাস। ধন্যবাদ। জি জনাব রেজা, যে এই যে জয় পরাজয় এই বিষয়টি এখন কোন কোন বিষয়ের উপর নির্ভর করছে? আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্পের হারার পিছনে দুটা জিনিস এই বছর সবচাইতে কাজ করেছে, যে সেটা হলো তার 4 বছরের যে শাসন এবং আমেরিকাকে যে ডিভাইডিং রুলে পরিণত করেছে। আমেরিকা এখন ডিভাইডেড। আমরা জানি যে ব্লু স্টেট, রেড স্টেট, কিন্তু রেশিজম একটা বিরাট ইস্যু হয়ে দাঁড়িয়েছে, এবং এই প্যান্ডামিকের কারণে যে 250,000 ওভার পিপল মারা গেছে আমেরিকাতে, এবং সারা বিশ্ব এত মানুষ মারা যায় না, আমেরিকাতে যে মানুষ মারা গেছে সেটা একটা বিরাট ইস্যু, এবং সংখ্যা দাঁড়িয়েছে আমেরিকান স্পেশালি ইয়াং ভোটার, এবং যে সমস্ত আমেরিকানরা তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্ত্রী, হাজবেন্ড হারিয়েছেন এই প্যান্ডামিকের কারণে, এবং তারা সবাই কিন্তু ডোনাল্ড ট্রাম্পের অপোজিটে ভোট দিয়েছে ডেমোক্রেটদের পক্ষে, এবং তারা ভাবছে যে ডেমোক্রেট আসলে প্যান্ডামিক একটা নিয়ন্ত্রণে আসবে। এবং রেসিজম যেটা হয়েছে, আপনারা দেখেছেন যে আমেরিকাতে যে দাঙ্গা হাঙ্গামা এবং শতাঙ্গ যে পুলিশ জর্জ থেকে শুরু করে বিভিন্ন স্টেটে যে কালোদেরকে যে পাখির মতো গুলি করে মেরেছে, সেটাও কিন্তু সাধারণ মানুষদের খুব নাড়া দিয়েছে, বিশেষ করে আফ্রিকান আমেরিকান, ল্যাটিনো এবং এশিয়ান আমেরিকান, প্যাসিফিক আইল্যান্ডার আমরা যারা আছি এদেশে, আমাদের ভিতরে একটা ভয় ভীতি সৃষ্টি করেছে যে ডোনাল্ড ট্রাম্প যদি আবার 4 বছরের জন্য আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয় তাহলে আমেরিকাতে শ্বেতাঙ্গদের ভিতরে রেসিজমটা আবার বেড়ে যাবে, এবং এখানকার যে নিরাপত্তা এবং এখানকার যে সেফটি, সেখানে আমাদের নেক্সট প্রজন্মের জন্য একটা ভয় আতঙ্ক সৃষ্টি হবে বলে আমরা আশা করি। এটাই ভোটারদের ভিতরে এবার বেশি নাড়া দিয়েছে, এবং যার জন্য দেখা গিয়েছে যে অলমোস্ট 100 মিলিয়ন এবার কিন্তু অ্যাডভান্স ভোট এবং মেলিং ভোট হয়েছে, এবং যেটাই ডেমোক্রেটদেরকে জয়ের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। আরেকটা বিষয় জানবো জনাব রেজা, যে এই যে শেষ পর্যন্ত সিদ্ধান্ত আদালতে গেছে, তো চূড়ান্ত ফল পেতে কত সময় লাগতে পারে? একদম জয় পরাজয় কিন্তু ঝুলে গেছে ফলাফলটা। আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প গতকাল স্পিচ দিয়েছিল যে হি অলরেডি ক্লেম যে সে উইন করেছে। ইটস টোটালি রং, কারণ এখনো কিন্তু বিভিন্ন অঙ্গরাজ্যে, অনেকগুলো অঙ্গরাজ্যে ব্যাটল গ্রাউন্ড স্টেটে 86-85% ভোট গণনা হয়েছে। দ্যাট মিনস আমরা আশা করি যে আরো 1-2 দিন লেগে যেতে পারে। আনটিল ফ্রাইডের ভিতরে আমরা আশা করছি যে পূর্ণাঙ্গ রেজাল্ট পেয়ে যাব, এবং ডোনাল্ড ট্রাম্প অলরেডি সে ক্লেম করছে যে ভোট ফ্রড। আপনারা জানেন যে আমেরিকা একটা উন্নত দেশ, এখানে ভোট ফ্রড হওয়ার কোনো চান্স নেই। এটা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার একটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি, এবং সে হুমকি ধুমকি দিচ্ছে, লয়ার নিচ্ছে, এবং সে ভয় ভীতি দেখানোর চেষ্টা করছে, এবং তার কথা হলো যে ভয় ভীতি দেখিয়ে এবং লয়ার প্রয়োগ করে কিংবা রিকাউন্ট করে তাকে জিততেই হবে। আমার মনে হয় যে এটা এই বছর হবে না, কারণ আপনারা দেখেছেন যে অ্যাল গোর যখন প্রেসিডেন্ট ইলেকশন করেছিল তখনও কিন্তু ফ্লোরিডাতে ভোট কাউন্ট এবং রিকাউন্ট নিয়ে একটা প্রবলেম হয়েছিল, এবং তখনকার সুপ্রিম কোর্ট জাজ তখন জর্জ বুশের পরে রায় দিয়েছিলেন। তো ডোনাল্ড ট্রাম্প এই সুযোগটা নেওয়ার চেষ্টা করছেন, কারণ আপনারা জানেন যে তার ক্ষমতার সময় 3 জন সুপ্রিম কোর্টের জাজকে সে নিয়ন্ত্রণ দিয়েছে এবং অ্যাপয়েন্টমেন্ট দেওয়ায় এখন কিন্তু সুপ্রিম কোর্টের জাজের ভিতরে রিপাবলিকান জাজই বেশি। তো সে আশাবাদী, হোপফুল যে জাজরা তার পক্ষে থাকবে, কিংবা সে এই যে কারচুপির একটা ভাওতাবাজি, আমি আগেই বলেছি একটা স্ট্যান্ডবাজি পলিটিক্যাল, সেটা ফায়দা লুটার জন্য সে বসে আছে। জনাব রেজা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে দর্শক, কানসাসের ডেমোক্রেটিক পার্টির নেতা রেহান রেজা যুক্তরাষ্ট্র থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন।
আরও একবার স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। মার্কিন নির্বাচনের চূড়ান্ত ফলাফলের দিকে তাকিয়ে গোটা বিশ্ব প্রেসিডেন্ট বদল হলে পাল্টে যাবে পররাষ্ট্রনীতির অনেক কিছুই। আর সেই কারণেই মার্কিন শত্রুমিত্র সব দেশেরই এই বিষয়ে আগ্রহের কোনো শেষ নেই। এরই মধ্যে নির্বাচন পদ্ধতিকে বিদ্রূপ করেছে চীন। ভোটের ফলাফল শেষ পর্যন্ত বিশৃঙ্খলার দিকে ঠেলে দিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। এদিকে ইরান বলছে মার্কিন নির্বাচনের ফলাফল তেহরানের নীতিতে কোনো প্রভাব ফেলবে না। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। গেল 4 বছরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত ধরে অনেক পরিবর্তনই এসেছে মার্কিন পররাষ্ট্রনীতিতে। একের পর এক সিদ্ধান্ত বদলের ফলে বহু দেশের সঙ্গেই তাদের পাল্টে গেছে সম্পর্কের ধরন। ইউরোপের অনেক দেশেই তেমন জনপ্রিয় নন ট্রাম্প। তার শাসনামলে ফাটল ধরেছে জার্মানি যুক্তরাষ্ট্রের সম্পর্কে, ফলে অনেক জার্মানদেরই এবার পছন্দের প্রার্থী জো বাইডেন। ডোনাল্ড ট্রাম্পের কারণে মারাত্মক বাণিজ্য যুদ্ধে জড়িয়েছে চীন যুক্তরাষ্ট্র। এই নির্বাচনের পর কোন দিকে মোড় নেয় দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, সেদিকেও নজর সবার। এরই মধ্যে মার্কিন নির্বাচন নিয়ে বিদ্রূপ করেছে চীনা গণমাধ্যম। যুক্তরাষ্ট্রের মারাত্মক সমস্যা রয়েছে বলেই জানিয়েছে তারা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি জানিয়েছেন এই নির্বাচনের ফলে কোনো ধরনের পরিবর্তন আসবে না তাদের নীতিতে। রুশ মিডিয়ায় বলা হয়েছে নির্বাচনী ফলাফল বিশৃঙ্খলার মধ্যে ঠেলে দিতে পারে যুক্তরাষ্ট্রকে। অস্ট্রেলিয়ার অনেক নাগরিকরাই মার্কিন নির্বাচনকে অনেকটাই খেলার ম্যাচের মতোই উপভোগ করেছেন। আর এই ফলাফলের কারণে চীন ও যুক্তরাষ্ট্রের সাথে নিজেদের সম্পর্ক কোন দিকে যাবে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তাইওয়ান। নিবিড় আমিন, নিউজ 24। এবারে অন্যান্য প্রসঙ্গ। ব্রিটেন সফররত ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে সাক্ষাৎ করেছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোভান আনভির। লন্ডনে এই সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন সেখানে নবনিযুক্ত ভারতের হাই কমিশনার গায়ত্রী কুমার। স্থানীয় সময় বুধবার সকালে সাক্ষাৎকালে তারা দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে বাংলাদেশের শিল্প বাণিজ্যের বিকাশে বসুন্ধরা গ্রুপের প্রশংসা করেন ভারতের পররাষ্ট্র সচিব। এ সময় তিনি ভারত বাংলাদেশে ব্যবসায়িক সম্পর্ক আরও বৃদ্ধির পক্ষে অভিমত ব্যক্ত করেন। হর্ষবর্ধন শ্রিংলা বলেন দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির মধ্য দিয়ে আগামীতে আরও ইতিবাচক অধ্যায় তৈরি হবে। রাজধানীর যাত্রাবাড়ির মাতোয়াইল এলাকায় বৈদ্যুতিক নকল তারের কারখানায় অভিযান চালিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। বিআরবি কেবল সহ নামকরা বিভিন্ন কোম্পানির নকল বৈদ্যুতিক কেবল তৈরি করে আসছিল কারখানাটি। অভিযানে 42 লাখ টাকা জরিমানা ও 12 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। বুধবার রাতে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন র্যাব নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সরওয়ার আলম। অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম বলেন কারখানাটি প্রসিদ্ধ বিভিন্ন কোম্পানির নাম ব্যবহার করে নকল বৈদ্যুতিক কেবল তৈরি করত। তাদের এক শ্রেণীর ক্রেতা রয়েছে যারা বাজারে নকল তারটি ছড়িয়ে দিত। মূলত অধিক মুনাফা অর্জনের জন্যই তারা এই প্রতারণায় অংশ নেয়। পাওয়ার কেবল যেগুলো রয়েছে যেগুলো হেভি ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয় সেই সমস্ত তারগুলি তারা এখানে নকল করে এই নবাবপুর সহ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা সরবরাহ করছে। এবং এই ধরনের নকল বৈদ্যুতিক তার ব্যবহার করার কারণেই কিন্তু আসলে বিভিন্ন ফ্যাক্টরিগুলোতে অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটছে। এতে করে মানুষের জীবন এবং সম্পত্তি কিন্তু মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। আমরা এই ধরনের অপরাধকে বন্ধ করতে চাই মানুষের জীবন এবং সম্পত্তি নিরাপত্তার স্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের একটি পরিত্যক্ত স্টোর রুমে ফেলে রাখা হয়েছে বিপুল পরিমাণ রাসায়নিক পদার্থ। প্রায় 43 বছর ধরে কক্ষটিতে অ্যাসিড ও রিএজেন্ট সহ বিপজ্জনক দাহ্য পদার্থ পড়ে থাকলেও অপসারণের কোনো উদ্যোগ নেই কলেজ কর্তৃপক্ষের। হাসপাতালের মতো স্পর্শকাতর এলাকায় রাসায়নিকের এমন মজুদকে জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। নয়ন বুড়াজয়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 1957 সালে দোতলা একটি ভবনে ফার্মাকোলজি সহ কয়েকটি বিভাগ নিয়ে যাত্রা শুরু হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের। ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় সম্প্রতি সবগুলো বিভাগ নতুন 10 তলা ভবনে স্থানান্তর করা হয়েছে। পুরাতন ভবনটির এই স্টোর রুমটিকে ঘিরে আতঙ্কের শেষ নেই। কথিত আছে রুমটি প্রায় 43 বছর ধরে তালাবদ্ধ। সুনির্দিষ্ট তথ্য না থাকলেও ধারণা করা হচ্ছে এখানে মজুদ আছে অ্যাসিড, অ্যালকেলি ও রিএজেন্ট সহ বিপুল পরিমাণ রাসায়নিক পদার্থ। এগুলো ফার্মাকোলজি বিভাগের ল্যাবরেটরিতে ব্যবহারের জন্য কলেজের জন্মলগ্নে কেনা হয়েছিল। একটা পুরনো আমাদের মোটামুটি অ্যাবান্ডেন্ট একটা বিল্ডিং এর মধ্যে কিছু কেমিক্যালস আছে, যে ওই ভাঙা পুরনো বিল্ডিংটার মধ্যে এই বিষয়টা উঠে এসছে যে এখানে কিছু কেমিক্যালস আছে।
এসব রাসায়নিক পদার্থ বিপজ্জনক বললেও অপসারণের বিষয়ে কোনো উদ্যোগের কথা জানাতে পারেননি পরিচালক। এটা কেমিক্যালস জানেননি, বাংলাদেশে তো এরকম অনেক ঘটনা আছে, নিমতলির ঘটনা আমরা সবাই জানি, কেমিক্যালস থেকে বাস্টে কত মানুষ মারা গেল, এরকম অনেক কিছু হতে পারে। এটা আনপ্রেডিক্টেবল, এটা প্রেডিক্ট করা সম্ভব না যে কত বড় ডেঞ্জারাস কিছু হতে পারে। আর দীর্ঘদিনেও এসব দাহ্য পদার্থের বিষয়ে কোনো সুরাহা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নগরবিদরা। হাসপাতাল মানে হচ্ছে বিশাল মানুষের একটা সমাগম স্থল, এটিকে অনিরাপদ রাখার কোনো সুযোগ নেই। এটি যখনই নজরে এসেছে কর্তৃপক্ষ দ্রুততার সাথে এটি ব্যবস্থা নিতে হবে। হাসপাতাল এলাকায় জননিরাপত্তার প্রশ্নে দ্রুতই এসব রাসায়নিকের ব্যাপারে সিদ্ধান্ত নেবে কলেজ কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ফরিদপুরের কুমার নদের পানি কমতে শুরু করায় হঠাৎ করে ভাঙন দেখা দিয়েছে পৌরসভার গোহলক্ষ্মীপুর এলাকায়। দেবে গেছে চলাচলের একমাত্র সড়ক ও বসতবাড়ি। 3 দিন ধরে সৃষ্ট ফাটলের কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করায় হুমকির মুখে নদের তীরবর্তী হাজারো মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সোহাগ। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কি ব্যবস্থা নিয়েছে? ধন্যবাদ আরিফা, আপনি যথার্থই বলেছেন যে ফরিদপুরের উপর দিয়ে বয়ে যাওয়া একমাত্র কুমার নদের যে সম্প্রতি সময় দেখা যাচ্ছে যে পানি কমতে শুরু করায় যে ভাঙন সৃষ্টি হয়েছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি ফরিদপুর পৌর এলাকার বর্ধিত পৌরসভার 17 নং ওয়ার্ডের গোহলক্ষ্মীপুর এলাকায়। এই গোহলক্ষ্মীপুর এলাকায় যেই রাস্তাটি রয়েছে চলাচলের একমাত্র রাস্তা, সেই রাস্তাটি কিন্তু গত 4 দিন যাবত আপনি দেখতে পাচ্ছেন যে ভেঙে গিয়েছে এবং আশপাশের যে নদীর তীরবর্তী যে বাড়িঘর রয়েছে সেগুলোও কিন্তু ডেবে গিয়েছে আমরা দেখতে পেরেছি। তো এই বিষয়ে এখন পর্যন্ত যথাযথ কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, যার ফলে আশপাশের যারা বাসিন্দা রয়েছে তারা অনেকটাই কিন্তু হুমকির মুখে রয়েছেন। যে কোনো মুহূর্তেই কিন্তু এই বাড়িঘরগুলো কিন্তু নদীগর্ভে চলে যেতে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। তো এই বিষয়ে কথা বলেছিলাম স্থানীয় বাসিন্দাদের সঙ্গে, তারা যেমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে সম্প্রতি সময়ে এই কুমার নদ কিন্তু খনন করা হয়েছে। এই কুমার নদের খননের ফলে যে উত্তোলিত যে মাটি উঠেছিল সেই মাটিগুলো দিয়ে পার ঠিকমতো না বাধাই করে কিন্তু তারা অসাধু কিছু ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু বিক্রি করে দিয়েছেন, এমনটাই কিন্তু অভিযোগ করেছেন। তা যার ফলে ফলেই কিন্তু দেখা যাচ্ছে যে এই ভাঙন সৃষ্টি হয়েছে। কেননা এই পর্যন্ত এই কুমার নদের যে পার রয়েছে সে পার কিন্তু কখনো ভেঙে যায়নি, এমনটাই কিন্তু আমরা দেখতে পেরেছি। তো এই নদীর ভাঙন কবলিত যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু এই কুমার নদের পাশ দিয়ে কিন্তু ঘরবাড়ি তৈরি করে রয়েছেন, তারা কিন্তু অনেকটা হুমকির মুখে রয়েছেন। এই বিষয়ে কিন্তু আমরা কথা বলেছিলাম তাদের সঙ্গে, যারা বাসিন্দা রয়েছে তাদের সঙ্গে, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তাদের কোনো থাকার জায়গা না থাকার ফলেই কিন্তু তারা অনেকটা ঝুঁকি নিয়েই এখানে বসবাস করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এই ফাটলের পাশেই কিন্তু এই ঘরগুলো কিন্তু রয়েছে, এই বিষয়ে কিন্তু তারা ঝুঁকি নিয়েই এখানে বসবাস করছেন। তো যথাযথ কর্তৃপক্ষ যদি এই বিষয়টি কিন্তু দ্রুত পদক্ষেপ গ্রহণ না করে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শুধু এই নদীর তীরবর্তী যে মানুষগুলো রয়েছে তারাই কিন্তু হুমকির মুখে পড়বে না, তার পাশাপাশি যে আদি বাসিন্দা রয়েছে তারাও কিন্তু হুমকির মুখে রয়েছে। যে কোনো মুহূর্তে কিন্তু নদীগর্ভে এসব বাড়িঘর কিন্তু চলে যেতে পারে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। চলে যাবো স্টুডিওতে আপনার কাছে আরিফা। সোহাগ, আপনাকে ধন্যবাদ। সোহাগ ফরিদপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। সেই সাথে নিচ্ছি একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবার খেলার খবর। এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠের লড়াই শুরু করতে না পারলেও ওয়ানডে ফরম্যাটে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখলে নিলেন সাকিব আল হাসান। পাকিস্তান জিম্বাবুয়ে সিরিজের পর নয়া র্যাঙ্কিং প্রকাশ করে আইসিসি, যেখানে সবার উপরে দেশের পোস্টার বয়। বিস্তারিত রিপোর্টে। এক বছর ক্রিকেট থেকে ছিলেন বড্ড দূরে, জুয়ারির প্রস্তাব আড়াল করে দিতে হয়েছে চরম খেসারত। আইসিসির নিষেধাজ্ঞায় নায়ক থেকে বনেছেন খলনায়ক। অন্ধকারের দিনগুলো কাটিয়ে ফেরেন সাকিব আল হাসান। যখন ফিরলেন, ফেরাটা রাজার মতো করেই দখলে নিলেন হারানো আসন। আইসিসির ওয়ানডে অলরাউন্ড র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানে সাকিব আল হাসান। নিয়ম অনুযায়ী প্রতিটি ওয়ানডে না খেলার জন্য কাটা পড়ে রেটিং পয়েন্টের 0.5%। সাকিবের নিষেধাজ্ঞার পর বাংলাদেশ দল খেলতে পেরেছে মাত্র 3 ওয়ানডে। তাই হিসেব অনুযায়ী সাকিবের বর্তমান পয়েন্ট 373।
যে কারণে 50 ওভারই ফরম্যাটে অলরাউন্ড র্যাঙ্কিংয়ে সবার উপরে আবারও সাকিব আল হাসান। এদিকে টেস্টে সাকিবের পয়েন্ট ছিল 397, প্রতি ম্যাচ মিসে কাটা পড়ে সর্বমোট রেটিং পয়েন্টের 1%, অর্থাৎ 4 টেস্ট না খেলতে পারায় হারাবেন 16 পয়েন্ট। আইসিসির পরবর্তী টেস্ট র্যাঙ্কিংয়ে পয়েন্ট দাঁড়াবে 381, এতে সাদা পোশাকের ফরম্যাটে 4 নম্বরে ফিরবেন সাকিব আল হাসান। সাধারণত প্রতি টেস্ট কিংবা ওয়ানডে বা টি-20 সিরিজ শেষ হওয়ার 12 ঘন্টার ভেতর র্যাঙ্কিং আপডেট করে আইসিসি। আরিফুল ইসলাম, নিউজ 24। সময় আরেকটি বিরতির ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। দর্শক, বিনোদনের খবর দিয়ে শেষ করছি এখনকার আয়োজন। চলচ্চিত্র শিল্পে মেধা ও সৃজনশীলতাকে উৎসাহিত করার লক্ষ্য নিয়ে সরকার 1976-77 অর্থ বছরে অনুদান প্রথা চালু করে। দীর্ঘ 40 বছরেরও বেশি সময় ধরে চলা এই অনুদানের আরেক নাম এখন অনুযোগ। অর্থপ্রাপ্তির পর সিনেমার কাজ শেষ না করা, নীতিমালা ভঙ্গ করে তদবিরের সিনেমা অনুদান পাওয়া, সিনেমা হলে মুক্তি না দিয়ে চ্যানেলের কাছে বিক্রি করা সহ এমন অনেক অভিযোগ এখন অনুদানের সিনেমা নিয়ে। সংশ্লিষ্টরা বলছেন, নজরদারির অভাবেই এমন অনিয়ম এখন নিয়মে রূপ নিয়েছে। চলচ্চিত্র সরকারি অনুদান এবং নিয়মের অভিযোগ নিয়ে ফাতেমা কাউসারের 4 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব আজ। বাংলাদেশের আবহমান সংস্কৃতিকে সমুন্নত রাখতে জীবনমুখী, রুচিশীল ও শিল্পমান সমৃদ্ধ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে অনুদান দিয়ে আসছে সরকার। বেশ কয়েক বছর ধরে সরকারি অনুদানের দুয়ার খুলেছে বাণিজ্যিক ঘরানা সিনেমার জন্য। বেড়েছে অনুদানের অর্থের পরিমাণ, বেড়েছে সিনেমার সংখ্যাও। তবে টাকা কিংবা সিনেমার সংখ্যা বাড়লেও কমেনি সমালোচনা আর বিতর্ক। সংশ্লিষ্টরা বলছেন, কতটি সিনেমাকে কত টাকা করে অনুদান দিতে পারলো তা যতটা গুরুত্ব পায় বছর শেষে অনুদানপ্রাপ্ত কোন কোন সিনেমা দেখলো আলোর মুখ তা নিয়ে যেন কারো কোনো মাথা ব্যথা নেই। তদবিরের ছবি এমনই হবে, পড়ে থাকে, করে না, টাকাটা বাইরে খরচ করতে থাকে। বাংলার রুম থেকে একজন, অমুক জায়গা থেকে একজন, ওই সাংবাদিক অ্যাসোসিয়েশন থেকে একজন, ওরা চলচ্চিত্র বোঝে নাকি? দেখলে বলতে পারবে এটা ভালো, এটা মন্দ, কিন্তু চলচ্চিত্র সিলেক্ট করে বানাতে দিবার জন্য তো চলচ্চিত্রের লোকদেরকে লাগবে, ওটা নেয় না কোনোদিন। প্রতি বছরই অনুদানের সিনেমার তালিকা প্রকাশের পর উঠে সমালোচনার ঝড়। বাস্তবে যে 50 লাখ পেয়েছে সরকার থেকে, সেখান থেকে 20 লাখ কিভাবে বাঁচানো যায়, সেখান থেকে 20 লাখ কিভাবে সেভ করা যায়, সেটাই চিন্তা করে। যে অনুদানের নীতিমালা সেটা কতটুকু মেনটেন করা হয়, এমনও কথা আছে যে যিনি জমাই দেননি তিনিও ছবি পেয়ে যান। এগুলো দেখে আমাদের লজ্জা লাগে। যেমন বিগত দিন অনেক সময় এমন দেখা গেছে যে কম টাকা দিছে অনুদানে সরকার করে, সেই টাকা থেকেও অনেক টাকা মানে অন্যত্র সরিয়ে ফেলে খুব কম টাকায় দিয়ে গোজামিল দিয়ে একটা সিনেমা বানানো হয়েছে, যেটি খুবই দুঃখজনক। শুরু অর্থাৎ 1976 থেকে এ পর্যন্ত 141টি সিনেমাকে অনুদান দিলেও আলোর মুখ দেখেনি প্রায় অর্ধশতাধিক ছবি। শুরুর দিকে অনুদানের পরিমাণ 1 লাখের ঘরে থাকলেও বর্তমানে তা 70 লাখ ছাড়িয়েছে। আমি জনগণের ট্যাক্সের টাকা নেব, আমি ছবি বানাবো না, এদের কঠিন শাস্তি হবে। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। এই ছিল সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।